চমৎকার একটা ভাষণ, যেখানে আমিত্ব নাই, যেখানে কর্তৃত্ব নাই। হ্যাঁ, খুব ভালো। আমার মনে হয় যে উনি দীর্ঘদিন যে ব্রিটেনে ছিলেন, আমার মনে হয় ব্রিটিশ পলিটিক্সের সাথে একটা মিথস্ক্রিয়া হয়েছিল তার, যে কারণে উনি এতটা ডেভেলপ করেছেন। ইটস এ গুড সাইন। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে উনি একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্স সূচনা করতে চান, একটা কি বলে যে সবাইকে নিয়ে একটা রেইনবো সোসাইটি উনি করতে চান। এটা আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন হয়েছে তার বক্তৃতার পরে। যে জিনিসগুলো ভালো লাগছে, দেখেন উনি শুরু করেছেন পাহাড়ি এবং সমতলের মানুষ। পাহাড়িদের কথা কিন্তু কেউ বলে না। এটা কিন্তু একটা আপনার কি বলবো, এটা একটা এক্সট্রা ডাইমেনশন তার বক্তৃতার। হ্যাঁ, যে পাহাড়িদেরকে অ্যাড্রেস করা। এই প্রসঙ্গে একটু বলি যে স্বামী বিবেকানন্দ আপনার 1893 সালে শিকাগোতে একটা বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন। তো উনি রেজিস্ট্রেশন করেন নাই, ফলে তার বক্তৃতার সময় ছিল 5 মিনিট। তো উনি অ্যাড্রেস করেছেন প্রথমেই যে ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, প্রথমে সিস্টার্স তার ব্রাদার্স। এইটা দ্বারা সবাই মুগ্ধ হয়ে গেছে। তখন বলতে না, আপনি আরও বলেন, আরও বলেন, আরও বলেন। হ্যাঁ, এই যে সম্বোধন, একটা আগ্রহ, হ্যাঁ, এই যে সম্বোধনটা কিভাবে করতে হয়। তার একটা জিনিস ভালো লাগছে, উনি সব ধর্মের কথা বলছেন। এই যে রিলিজিয়াস যে এথনিসিটি আছে সেগুলিকে একটা হারমোনিয়াস সোসাইটি উনি করতে চাইছেন, এটা খুবই ভালো। তারপরে প্রতিবন্ধীদের কথা বলছেন, 40 লাখ প্রতিবন্ধী, এটা কিন্তু খুবই, এইগুলি তো মানে এগুলি কি আনঅ্যান্সার্ড থাকে এগুলি। হ্যাঁ, এই কোশ্চেনগুলি আনঅ্যান্সার্ড থাকে পলিটিশিয়ানদের কাছে। হি অ্যান্সার্ড। তারপরে ধরেন উনি বিশৃঙ্খলাকে প্রতিহত না বা সহিংস থেকে প্রতিহত না, দূরে থাকতে বলছেন। অর্থাৎ এটা একটা শান্তির বাণী আমি মনে করব। এটা ভালো লাগছে। আর সাংবাদিক হিসেবে আমার যেটা ভালো লাগছে সেটা হলো যে উনি কথা বলতে দিতে হবে, সবাইকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা দিস ইজ দ্য বেসিক অফ ডেমোক্রেসি। এবং উনি একটু বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এই প্ল্যানটা উনি ডিটেল আউট করুক, সেটা পরে আসতেছি আমি। দেখেন, এইটা একটা খুব ইন্টারেস্টিং। এটা কোনো রহস্য আছে কিনা আমি জানি না। ইজ দেয়ার এনি মিস্ট্রি যে উনি কতগুলি জিনিস উনি অ্যাভয়েড করছেন। এইটা কি ওনার অ্যাকোমোডেটিভ পলিটিক্সের কারণে না কোনো রহস্য আছে আমি জানি না। আই এম নট শিওর অ্যাবাউট ইট। যেমন ধরুন উনি ফ্যাসিবাদ কথাটা উচ্চারণ করেন নাই। হ্যাঁ, ফ্যাসিবাদ ইত্যাদি এইসব। তারপরে ভারতের ব্যাপারে দেখেন, বিবিসির সাক্ষাৎকারে উনি ফেলানি কীভাবে কাঁটাতারের বেড়ায় নিহত হয়েছিলেন এবং তখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি কথা বলছেন। কিন্তু এইবার উনি আধিপত্যবাদীরা বলছেন, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কিন্তু বলেন নাই। মানে এটা কি এক ধরনের কৌশল কিনা বলছি আমি, এটা বলেন নাই। তারপর ধরেন ওসমান হাদির এন্টায়ার পলিটিক্সটা থেকে অ্যান্টি ইন্ডিয়ান অ্যাগ্রেশনের বিরুদ্ধে। উনি কিন্তু গণতন্ত্রের কথা খুব একটা বলেন নাই। উনি বলছেন সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অথচ তারেক রহমান সাহেব উনি হাদির গণতন্ত্রের যে বিষয়টা সেইটাকে হাইলাইট করছেন। ওনার যে অ্যান্টি ইন্ডিয়ান যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেইটা কিন্তু উনি বলেন নাই। সেটা কিন্তু হাদিকে টোটালিটিতে আনা হয় নাই। হাদির যে মানে ইন্ডিয়ান এক্সপ্যানশনিজম, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে ওনার যে স্ট্যান্ড ছিল, সেইটা উনি বলেন নাই। এই যে মানে ভারতকে উল্লেখ না করা, তারপরে ফ্যাসিবাদ উচ্চারণ না করা, এগুলো হইতে পারে যে উনি ভারতের সাথে একটা ডিগনিটি সম্পর্ক করতে চান, একটা মর্যাদা সম্পন্ন ইকুয়াল রিলেশন করতে চান, যে কারণে ওনাকে ভারতকে হোস্টাইল করছেন না। এটা হতে পারে, অথবা কোনো রহস্য থাকতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট। হ্যাঁ, তো ফলে আপনি যদি বলেন অন অ্যান অ্যাভারেজ, তাইলে এটা একটা ভালো বক্তৃতা হয়েছে। ইট ওয়াজ এ গুড অ্যাড্রেস টু দ্য নেশন। হ্যাঁ, এটা আমি বলবো। তো প্যারাডক্সটা হচ্ছে, মানে এখানে একটা প্যারাডক্স আছে, সেটা হচ্ছে যে একজন মাত্র ব্যক্তির কাছে এই রাষ্ট্রের যাবতীয় অনাচার, যাবতীয় অধঃপতন, এইটা যে মুক্তি চাওয়া হচ্ছে, আমরা যে চাচ্ছি আর কি। হ্যাঁ, এটা কেমন আর কি ব্যাপারটা, মানে তাহলে কি হোল জিনিসটাই মানে তারেক রহমানের মধ্যে দিয়ে পার্সোনিফাইড হচ্ছে, মানে উনি একাই এটাকে এমনটাই বোঝা যাচ্ছে। এটা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে তারেক রহমান একটা প্রেসক্রিপশন দিবেন, আই হ্যাভ এ প্ল্যান। এই প্রেসক্রিপশনটা বাস্তবায়ন করবে কে? দ্যাট ইজ দ্য বেসিক কোশ্চেন। সেটাই প্রশ্ন। এবং
মানে আমি তো বলি যে মেয়ারলি একটা ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, সকালে একটা দুপুরে একটা, রাত্রে একটা, ব্যাপারটা কিন্তু ওরকম না। এটা কতগুলি সার্জারির দরকার আছে, কতগুলি অস্ত্রোপচারের দরকার আছে রাষ্ট্রের। হ্যাঁ, খুব খুব জটিল অস্ত্রোপচারের দরকার আছে। সেই সার্জনরা কারা, এটাও তো আমাদের বুঝতে হবে। কারণ তারেক রহমান কোন প্রেমিসে এসে আসলেন এইটা আমাদের বুঝতে হবে। যে পাটাতনের উপরে উনি দাঁড়িয়ে বক্তৃতা করলেন, সেই পাটাতনটা কেমন সেইটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন কতগুলি জিনিস কিন্তু তাকে, এই জিনিসগুলো তাকে অ্যাড্রেস করতে হবে। যেমন একটা হচ্ছে মুক্তিযুদ্ধকে এলিমিনেট করার চেষ্টা করা হচ্ছে, এটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইভেন এমনও বলা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না। তার মানে এটা একটা জটিল সমস্যা। আচ্ছা, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কি দেশ গড়া সম্ভব? আমি বলছি এটা চলতেছে। 2 নম্বর হচ্ছে দেখেন আপনার আমাদের যে কালচারাল হেরিটেজ আছে না, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, হ্যাঁ, এই যে সঙ্গীত, নৃত্য, বাউল, আউল, এই সেই নানা রকম আমাদের কালচারাল হেরিটেজ আছে, এইগুলির উপরে কিন্তু আঘাত আসছে। এবং এই আমাদের কালচারাল হেরিটেজটাকে ইসলামিক মানে কালচার দ্বারা রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে এই 16 মাস। ঠিক আছে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের যে অতীত, আমাদের যে ঐতিহ্য, এইটাকে রিপ্লেস করার চেষ্টা হয়েছে। 2, 3 নম্বর হচ্ছে দেখেন মানে এটা খুবই জটিল একটা সমস্যা কিন্তু, সেটা হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটাকে ক্যাশ করে রাজনীতি করা হয়েছে। এবং এই করতে করতে ভারতের সাথে আমাদের একটা নাজুক সম্পর্ক তৈরি হয়েছে, যে নাজুক সম্পর্কটা একটা যুদ্ধাবস্থা তৈরি করছে কিন্তু। হ্যাঁ, যেমন ধরেন ভারত এবং বাংলাদেশের যে কতগুলি সাম্প্রতিক যে কতগুলি ঘটনা যদি আপনি দেখেন, হ্যাঁ, এই যে ভিসা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সব, যাই হোক। তো যুদ্ধটা কি? যুদ্ধটা আমি কালকে একটা টকশোতে বলছি যে যুদ্ধ হচ্ছে যে কোনো সংকটে ওয়ার্স্ট অল্টারনেটিভ, সবচেয়ে বাজে বিকল্প হচ্ছে যুদ্ধ। এবং যুদ্ধ শুধুমাত্র আপনার মানুষ হত্যা করে না, যুদ্ধ শুধুমাত্র প্রাণনাশ করে না, যুদ্ধের একটা ইকোনমিক এফেক্ট আছে। এবং আমাদের যে ইকোনমি, এইটা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারে না, আমাদের যে ইকোনমি। ঠিক আছে, ফলে যে কোনো বিচারে আমাদেরকে যুদ্ধ অ্যাভয়েড করতে হবে। এই না যে আমরা যুদ্ধ করলে হেরে যাব, তা না। আমরা যদি বিজয়ী হই তাইলেও কিন্তু যুদ্ধ অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ইকোনমির উপর একটা এফেক্ট পড়বে, এটা আমাদের প্রাণনাশ করবে। সো এরকম একটা নাজুক পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এইটাকে তারেক রহমানকে হ্যান্ডেল করতে হবে। এটা কিন্তু টাফ জব, এইটা খুবই টাফ জব। তবে ধরুন আরেকটা আছে, যেমন আমাদের যে সেনাবাহিনী, আমাদের কি বলে যে নিরাপত্তার শেষ ভরসাস্থল কি? সেনাবাহিনী। পুলিশ যদি ফেল করে, যদি বিডিআর ফেল করে, আলটিমেটলি সেনাবাহিনীর কাছে যায় নিরাপত্তার ব্যাপারটা। সেইটাকে সেই সেনাবাহিনীকে অকার্যকর করার চেষ্টা হয়েছে, সেই সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছে। এখান থেকে আমাদের সেনাবাহিনীকে আবার আগের ইমেজ ফিরিয়ে আনা, হ্যাঁ, সেটাও কিন্তু একটা টাফ জব, একটা চ্যালেঞ্জ। অনেক, হ্যাঁ, শেষ 1 মিনিট, আধা মিনিট। সেটা হচ্ছে এই যে বিশাল একটা সংকটের পাটাতনে দাঁড়ায় উনি বক্তৃতা করলেন, এইটা যদি কখনো অ্যান্টি ক্লাইম্যাক্স দেখতে হয় আমাদের, নাটকে হয় না যে ক্লাইম্যাক্স উঠতে তারপরে একটা হঠাৎ অ্যান্টি ক্লাইম্যাক্স, সেইটা আমাদের খুব দুঃখজনক হবে। তারেক রহমান শুড বি ভেরি অ্যাওয়্যার অফ হিজ রেসপন্সিবিলিটি।